কবলিত এলাকার মানুষের দুর্ভোগ নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত বিতর্ক, আওয়ামী লীগের ওয়াকআউট। বঙ্গোপসাগরের ঝড়ে নিহত বরগুনা ও পটুয়াখালী থেকে আরও 3টি লাশ উদ্ধার, লাশের সংখ্যা ছাড়িয়ে গেছে 100-রও বেশি। অধ্যাপক ডক্টর আফতাব আহমদের অবস্থা অপরিবর্তিত, অস্ত্রোপচার করে বের করা হয়েছে একটি গুলি, আরও একটি অস্ত্রোপচার করা হবে। আসসালামু আলাইকুম, আমি তাইজিন রহমান আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বুলেটিনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ধর্মীয় অনুষ্ঠানাদি এবং দুর্যোগ কবলিত এলাকার মানুষের দুর্ভোগের বিষয় নিয়ে আজ সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে জাতীয় সংসদে। বিতর্কে অংশ নিয়ে সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, জনগণের প্রতি দরদ নেই বলেই সরকার উপকূলীয় অঞ্চলে দুর্গতদের সাহায্যে এগিয়ে যাচ্ছে না। এক পর্যায়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন আওয়ামী লীগের সাংসদরা। জাতীয় সংসদ থেকে টেলিফোনে আরও জানাচ্ছেন মাহমুদ আল ফয়সাল। জাতীয় সংসদে উপকূলীয় এলাকায় দুর্গত জনগণের দুরবস্থা এবং ধর্মীয় অনুষ্ঠানাদি সহ নানা বিষয় নিয়ে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত বিতর্ক হয়েছে। বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, সরকার রোজা, ঈদ সহ ধর্মীয় অনুষ্ঠানাদি নিয়ন্ত্রণ করছে। তিনি রোজা একদিন পেছানোর জন্য সরকারের সমালোচনা করেন। শেখ হাসিনা গুডি দুর্গত উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, সরকারের সেদিকে দৃষ্টি নেই। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টার নিয়ে প্রতিদিন জনসভা করছেন, কিন্তু দুর্গত এলাকায় যাননি। ওই হেলিকপ্টার উদ্ধার কাজে ব্যবহার করতে পারত, কিন্তু তা করা হচ্ছে না। বিরোধী দলীয় নেত্রীর অভিযোগ, সরকার গণদুশ্মন হয়ে গেছে, এই সরকারকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, ভোট কারচুপি করে তারা ক্ষমতায় এসেছে বলেই জনগণের প্রতি কোনো দরদ নেই, আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চায়। শেখ হাসিনা স্পিকারকে দুর্গত এলাকা পরিদর্শনে যাবার পরামর্শ দেন এবং কেন এত মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি হলো তা খতিয়ে দেখতে একটি সংসদীয় কমিটি গঠনের দাবি জানান। জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দুর্যোগ নিয়ে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যে কোনো আপত্তি নেই, তবে দুর্যোগের কথা বলতে গিয়ে তিনি অনেক আপত্তিকর কথা বলেছেন। আইনমন্ত্রী দুর্যোগের সময় বিরোধী দলের হরতাল অবরোধের কর্মসূচির সমালোচনা করে বলেন, এসব কর্মসূচি দায়িত্বশীলতার পরিচয় নয়। তিনি বলেন, যখন উদ্ধার তৎপরতা চলছে তখন হরতাল করে বিরোধী দল মানুষের ভোগান্তি বাড়িয়েছে। মন্ত্রীদের জবাবের পর বিরোধী দলীয় উপনেতা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্য ফ্লোর চাইলেও স্পিকার তাদের ফ্লোর দেননি। এক পর্যায়ে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও দাঁড়ান, কিন্তু ফ্লোর না দেওয়ার প্রতিবাদে 12:50 আওয়ামী লীগ এমপিরা ওয়াকআউট করেন। পরে অবশ্য তারা ফিরে আসেন এবং আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন। বঙ্গোপসাগরের বোর পয়েন্টের চরে উঠে পড়া নৌবাহিনী জাহাজ বিএনএস শহীদ ফরিদকে সাগরে নামানো হয়েছে। দুর্ঘটনার 5 দিন পর সকালে জাহাজটি উদ্ধার করা হয়। এদিকে আজ বরগুনা ও পটুয়াখালী থেকে আরও 3টি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে লাশের সংখ্যা 100-রও বেশি ছাড়িয়ে গেল। আমাদের প্রতিনিধিদের তথ্য ও ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের হংসরাজ চ্যানেলের চরে উঠে পড়া নৌবাহিনী জাহাজ বিএনএস শহীদ ফরিদকে সাগরে নামানো সম্ভব হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড ও মংলা বন্দর কর্তৃপক্ষ মোট 10টি জাহাজ নিয়ে 5 দিন চেষ্টার পর সকাল 10:30টায় জাহাজটিকে সাগরে নামায়। দুর্ঘটনা কবলিত জাহাজটিকে খুলনা শিপইয়ার্ডে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন জাহাজের ক্যাপ্টেন, নওগাঁর বাসিন্দা ফিরোজ কবির। নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড, বন বিভাগ ও বিমান বাহিনী তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এদিকে দুপুরে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হাসান আলী খান ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। তবে আজ সুন্দরবনের উপকূলীয় অঞ্চল থেকে কোনো লাশ উদ্ধার হয়নি। সকাল 8টার দিকে কুয়াকাটা নারিকেল বাগান এলাকায় একটি অর্ধগলিত লাশ ভেসে উঠলে পুলিশ ও স্থানীয়রা লাশটি শনাক্ত করতে না পেরে সেখানেই দাফন করে। এ নিয়ে পটুয়াখালী উপকূলে মোট 22টি লাশ উদ্ধার হলো। এদিকে বরগুনার পাথরঘাটা থেকে ভোরে আরও 2টি লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে। এখন থেকে কোনো লাশ পাওয়া গেলেই সেখানেই দাফন করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। পাথরঘাটা থেকে গতরাতে 5 জেলে জীবিত ফিরে এলেও এখনও খোঁজ মিলছে না 1.5 শতাধিক ট্রলারসহ 450 জেলের। সেই সাথে সাগর পাড়ে জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনা কিছুতেই ভুলতে পারছে না তারা। শরীফুল ইসলাম, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এদিকে বঙ্গোপসাগরের বোর পয়েন্টে ঝড়ের কবলে পড়া নৌবাহিনী জাহাজ বিএনএস শহীদ ফরিদের ক্যাপ্টেন ফিরোজ কবিরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দুর্ঘটনা কবলিত জাহাজটি আজ উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি নওগাঁর পোরশা উপজেলার নিদপুর বাঙ্গালপাড়ার বাসিন্দা ফিরোজ কবিরের। নওগাঁ প্রতিনিধি সাদিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন আজাদ। এখন আমরা যাচ্ছি আল্লাহর উপর ভরসা করতেছি না আমার ভাইকে আমরা জীবিত অবস্থায় ফিরে পাই, আর কিছু বলার নাই। 4 ভাই 7 বোনের পরিবারের ভাই হারানোর বেদনায় এভাবেই ভেঙে পড়েছে ক্যাপ্টেন ফিরোজের স্বজনেরা।
এখনও তাদের বিশ্বাস বেঁচে আছে তাদের প্রিয় ভাই ফিরোজ কবির। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। নৌবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি স্কলারশিপ নিয়ে জার্মানিতে যান। পরে দুবার ভারত গেছেন স্টাফ প্রশিক্ষণে। দুবারের প্রশিক্ষণেই তিনি প্রথম হয়েছিলেন, কিন্তু এখন সব কৃতিত্বই ম্লান হয়ে গেছে পরিবারের সদস্যদের কাছে। আমরা জানি আমার ভাই জীবিত আছে, আমরা শুধু আল্লাহর কাছে এখন চাচ্ছি যে দাদা যেভাবে হোক ভালো থেকে ঘুরে আসুক। বাবা একটা খাসির সাদকা দিয়েছেন, আমরা ঘরে ঘরে নামাজ পড়ছি, দোয়া করছি, সারাক্ষণই দোয়া করছি, কোরআন শরীফ পড়ছি। স্থানীয় সাপাহার উপজেলা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন নৌবাহিনীর কমান্ডিং অফিসার ফিরোজ কবির। এলাকাবাসী গর্ব করেন ফিরোজ কবিরকে নিয়ে। স্বজনদের মতো তাই এলাকাবাসীও ভেঙে পড়েছে প্রিয়জন হারানোর বেদনায়। কমান্ডার ফিরোজ দাদা আমাদের মিরপুরের জনপ্রিয়, মিরপুর শুধু না অল সাপার জনপ্রিয়। বয়সের ভারী নুজ্জ বাবা মা তরুণ এই সন্তানকে হারিয়ে হয়ে পড়েছেন দিশেহারা। কান্নার পাশাপাশি এ দুর্ঘটনার জন্য তারা দায়ী করেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের, যাদের অবহেলার কারণেই হয়তো ফিরোজের মতো কৃতি সন্তানের সাগরে সলিল সমাধি হচ্ছে। এভাবেই মাতম করছে বাবা মা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আফতাব আহমদের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। তার শরীরে অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হয়েছে, আর একটি গুলি শরীরে থেকে যাওয়ায় তার আরও একটি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অধ্যাপক আফতাবের স্ত্রী নুরজাহান আক্তার বাদী হয়ে সকালে শাহবাগ থানায় একটি মামলা করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, তারা ঘটনার কোনো সূত্র এখনো জানতে পারেননি। এদিকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়ের নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এই হামলার দায়িত্ব স্বীকার করা হয়েছে। অধ্যাপক আফতাব আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করেছে ছাত্র ইউনিয়নও। শনিবার রাতে অধ্যাপক আফতাবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসায় ঢুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রথমে তাকে সমরিতা হাসপাতালে ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার শুরু হচ্ছে পবিত্র রমজান। দেশের কোথাও গতকাল রমজান মাসে চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়। শনিবার সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, শাবান মাসে 30 দিন পূর্ণ করে রোজা রাখার বিধান রয়েছে। সেই হিসেবে লাইলাতুল কদর উদযাপিত হবে 20 অক্টোবর শুক্রবার রাতে। এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল থেকে সারা দেশে রোজা রাখার ঘোষণা দিলেও গতকাল এবং আজ থেকে দেশের বিভিন্ন স্থানে রোজা রাখা শুরু হয়েছে। সৌদি আরবের সময়ের সাথে মিল রেখে গতকাল থেকে রোজা করছে সাতকানিয়ার মির্জাখিলের শত শত মানুষ। চন্দনাইশের বেশ কিছু এলাকার মানুষও রোজা রেখেছে আজ। সিলেটের আম্বরখানা, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, সাগর দিঘির পাড়, খাসদবির এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলায় রাত 3টের দিকে মসজিদে মাইকিং করে আজ থেকে রোজা রাখার আহ্বান জানানো হয়। আবার অনেক মসজিদে সকালে মাইকিং করে রোজা না রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রমজানে চাঁদ না দেখা গেলেও রাজশাহীর বিভিন্ন এলাকায় আজ থেকে শুরু হয়েছে রোজা রাখা। ঢাকার নির্বাচনী রাজনীতি নিয়ে আসনওয়ারি ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে আজ দেখুন ঢাকা 10 আসনের খবর। প্রার্থিতা চূড়ান্ত না হলেও রাজধানীর রমনা, তেজগাঁ নিয়ে গঠিত ঢাকা 10 আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে জোরে সোরেই। প্রচারণার মাত্রা ও ব্যাপ্তি চোখে পড়ার মতো। আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে যোগ্য ব্যক্তিকে চান এলাকার মানুষ। টিএম মামুনের ক্যামেরায় রাজধানী প্রাণক্ষেত ঢাকা 10 আসনে নির্বাচনী হালচাল তুলে ধরছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল করিম। সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, কেন্দ্রীয় শহীদ মিনার, নগর ভবন, সুপ্রিম কোর্ট, পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এসব কিছুরই অবস্থান রমনা, তেজগাঁ তথা ঢাকা 10 আসনে। আর তাই রাজধানীর এ আসনটি পরিচিতি পেয়েছে ভিআইপি আসন হিসেবে। এর আগে খ্যাতনামাদের অনেকেই লড়েছেন এ আসনটির জন্য। গত নির্বাচনে 4 দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান 21,952 ভোটে হারান আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার HPM ইকবালকে। পরে উপনির্বাচনে মেজর মান্নানকে 37,260 ভোটে হারিয়ে এ আসনে এমপি হন মোসাদ্দেক আলী। আগামী নির্বাচনেও বড় দুদলের কাছে ঢাকা 10 আসনটি গুরুত্বপূর্ণ। গুঞ্জন রয়েছে 4 দলীয় জোট থেকে দেশের বিশিষ্ট এক শিল্পপতি এই আসনের প্রার্থী হতে পারেন। তবে বর্তমান সংসদ সদস্য মোসাদ্দেক আলীর পক্ষে চলছে ব্যাপক প্রচারণা। অনেকের ধারণা তার প্রার্থিতা নিশ্চিত। জাতীয়তাবাদী দল এমন একটি বড় দল যেখানে অনেকেই আছে এখানে এমপি হওয়ার যোগ্যতা রাখে। দল নমিনেশন বোর্ড বসবে, যাকে নমিনেশন দিবে সবাই জানে শেষের জন্য কাজ করবে।
অন্যদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ থেকে ডাক্তার HBM ইকবাল ও বিকল্পধারা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান এ আসনে প্রার্থী হবার কথা। 91 থেকে এটা জননেত্রী শেখ হাসিনার সিট, উনি আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, ওনার হয়ে আমি কাজ করে যাচ্ছি। তারপর যদি নমিনেশন দেয় এলাকার মানুষ বিচার করবে। দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হয় এবং তেজগাঁও রমনার জনগণ যদি আমাদের পক্ষে থাকে তারা অবশ্যই নির্বাচন করব। প্রার্থিতা নিশ্চিত না হলেও থেমে নেই প্রচারণা। রং বেরঙের লেখায় ছেয়ে গেছে দেয়াল। মনোনয়ন প্রত্যাশীরা শরিক হচ্ছেন জুমার নামাজ আর নানা সমাবেশে। এলাকাবাসী বলছেন যানজট, জলাবদ্ধতা, খাবার পানি সংকট সহ নানা সমস্যার কথা। এবার দল নয়, ব্যক্তিকে, সেটাই দেখবেন তারা। এই জলাবস্থা আছে, মশা, ভীষণ মশা আমাদের কামড়ায়, কিন্তু সরকার কই এটার কোনো পদক্ষেপ নেয় না। পানির সমস্যা তেমন একটা নাই, কিন্তু পানির দুর্গন্ধ হয় খুব। রাস্তা তো মানে সবসময় জাম থাকে, তারপর যে ফুটপাথ দিয়ে হাঁটবো, ফুটপাথগুলো সবগুলো দোকান দিয়ে ভরে ফেলছে। আমরা যারা এলাকার বাসিন্দা তারা চাই এক যোগ্য সৎ প্রার্থী। ভোট চাওয়ার বেলায় এসব সমস্যাকে পুঁজি করতে চান মনোনয়ন প্রত্যাশীরা। গ্যাসের প্রেশার নাই অনেক জায়গায়, বিদ্যুৎ, রাস্তাঘাট, যানজট, এগুলো কিন্তু বড় সমস্যা। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শিক্ষা ব্যবস্থা। আমি আমার এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা সহ যে কারেন্টের সমস্যা, এগুলি আমরা ঢাকা 10 থেকে চিরতরে কিভাবে পরিত্রাণ পায় সেদিকে লক্ষ্য রাখব। ঢাকার প্রাণ হিসেবে খ্যাত রমনা তেজগাঁ আসনে আগামী নির্বাচনে মূলত লড়াই হবে ত্রিমুখী। তবে বিকল্পধারা যদি 14 দলীয় জোটে যোগ দেয় এবং সেক্ষেত্রে একক প্রার্থী থাকে, তবে 4 ও 14 দলীয় জোটের প্রার্থীদের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এলাকাবাসীরা অবশ্য মনোনয়ন প্রত্যাশীদের মিষ্টি কথায় তুষ্ট না থেকে চাইছেন গ্যাস ও পানি সমস্যার সমাধান, পরিবেশ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আর এজন্য আগামী নির্বাচনে দল নয়, উপযুক্ত প্রার্থীর পক্ষে রায় দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী। মাহমুদুল করিম, ওয়ান নিউজ, ঢাকা। সময় হলো একটা বিরতির, এরপর অন্যান্য খবরের সাথে দেখবেন। 5 দিনের টানা বৃষ্টির পর রাজধানীর আকাশে আজ হঠাৎ সূর্যোদয়। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হবে আরো কদিন। নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রী ও বিদেশি কূটনৈতিক সহ 24 আরোহীর মৃত্যু।